আর এদিকে কাশ্মীরে গিয়ে নিখোঁজ মালদার কিশোর। ঢালাই মিস্ত্রির কাজে কাশ্মীর যায় আশফাক। অপারেশন সিঁদুরের সময় কাশ্মীরে আশফাক। আর সামরিক অভিযানের সময় ফোনে কথা হয়, কিন্তু 12 দিন আশফাকের খবর পাওয়া যাচ্ছে না। পরিবার কি বলছে এখনো আরো ডিটেইল আপডেট জানতে পারবো। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, কাশ্মীরে গিয়েছিলেন, অপারেশন সিঁদুর যখন চলছিল আশফাক তখন কাশ্মীরে, তারপর এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই? একদমই সোনিয়া, দেখো তুমি যেমনটা বলছিলে, প্রায় 12 দিন ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। মালদহের নাবালক পরিযায়ী শ্রমিক পেশায় এই আশফাক, সে গত কয়েকদিন আগে, দিন 20 আগে সে যায় কাশ্মীরে। সে ঢালাই মিস্ত্রির কাজ করতো। লাস্ট 9 তারিখ পরিবারের সঙ্গে কথা হয়, এমনটাই পরিবারের লোকজন বলছেন। যখন যুদ্ধ পরিস্থিতি চলছে ভারত পাকিস্তানের মধ্যে, তখন ব্ল্যাক আউটের কথা পরিবারকে জানায় এই আশফাক। শুধু তাই নয়, সেখানে খাবারের অসুবিধা রয়েছে, তাই সে বাড়ি ফিরে আসতে চায়, এমন কথাও বাড়ির লোকজনকে জানিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই। 12 দিন ধরে মোবাইল সুইচ অফ অবস্থায় রয়েছে। প্রথমে কয়েকদিন অপেক্ষা করেছিল পরিবার, ভেবেছিল যে কোনো সমস্যায় রয়েছে, হয়তো ফোন আসবে, কিন্তু এইভাবে 12 দিন কেটে যাওয়ায় এখন কিন্তু তারা রীতিমতো চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং কার্যত ভেঙে পড়েছেন পরিবার। এবং তারা সরকারের কাছে, প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন যাতে ছেলের খোঁজ পাওয়া যায়, কারণ ছেলে কি অবস্থায় রয়েছে, কোনো বিপদে পড়েছে কিনা, পুরো বিষয়টি তারা অন্ধকারে। আর এই নিয়ে কিন্তু যেমন রাজনৈতিক চাপানুতন আমরা দেখছি, শাসক বিরোধী, একই সঙ্গে সাংসদ বিজেপির তিনি পরিবারের পাশে থাকার কথা বলেছেন। স্থানীয় বিধায়ক তৃণমূলের তাজমুল হোসেন, তিনি রাজ্যের প্রতিমন্ত্রী, তিনিও বলছেন যে সরকারিভাবে আর কিভাবে তার খোঁজ করা যায় দেখা হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু নিখোঁজ এই 17 বছরের নাবালক, আর পরিবার অপেক্ষায় রয়েছে হবে কিভাবে এর খোঁজ পাওয়া যায়। সোনিয়া, বেশ সেবক। যুদ্ধ হওয়ার 4 দিন কি 3 দিন আগে গেছে, 10 দিন 12 দিন আগে ফোন করেছে কি বাড়ি চলে যাব, যুদ্ধ চলছে এখানে, সব গুলি বারুদ সব জিনিস ফায়ারিং হচ্ছে। তো 10 দিন আগে ফোন হয়েছে যে আর যোগাযোগ নেই। অনেক জায়গা খোঁজাখুঁজি করেছি, কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। কাশ্মীরের সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমার ছেলেকে ফিরিয়ে দেখ। পশ্চিমবঙ্গের একটা বড় অংশ জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত। এই সীমান্তে অনুপ্রবেশ রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে আরও নজরদারি বাড়ানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ডের অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ, বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক। এই বৈঠকেই সীমান্ত অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনকে আরও সতর্ক থাকার নির্দেশ দেন। ইসলামপুর আর চোপড়া বর্ডার দিয়ে কোনো লোক ঢুকছে না তো, অনেকটা খালি আছে। ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে? ওখানে হামিদুর আছে? ওই ইসলামপুর চোপড়া নয়, ইসলামপুরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগেও অনেকে ঢুকার চেষ্টা করেছিল, আটকানো হয়েছে। ওটা একটু দেখে রেখো। রাব্বানি ভাষণ না দিয়ে বেশি, হামিদুর আছে, তোমরা সবাই মিলে জেলাটা ভালো করে দেখে নাও। ফলস নিউজ, ফেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোন দিক নেই যেটা করছেন না। প্রত্যেককে আমি অনুরোধ করবো, ভিডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন, ফেক ধরবার মেশিনারি আছে। যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন। বর্ডার গুলো অশান্ত হবে। যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয় সাধারণ মানুষ। নিজের এলাকাকে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে। আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ, সেজন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে।
পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলা, এর বদলা নিতে ভারতের অপারেশন সিঁদুর। এ নিয়ে ভারত পাকিস্তান সীমান্তে টানা উত্তেজনা, ভারতের পূর্ব প্রান্তেও সতর্কতা। বাংলাদেশ ভারত সীমান্ত মোট 4096 কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গেই বাংলাদেশ সীমান্ত প্রায় 2217 কিলোমিটার। বাড়তি সতর্কতা শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেকে। এই চিকেন নেকের একদিকে নেপাল, আরেকদিকে বাংলাদেশ। উত্তর পূর্বে রাজ্যগুলির সঙ্গে ভারতের বাকি অংশ যুক্ত এই চিকেন নেকের মাধ্যমে। এদিকে আলিপুরদুয়ারে হাসিমারায় বায়ুসেনা ঘাঁটি, এই ঘাঁটিতেই রয়েছে যুদ্ধবিমান রাফাল, তাই সীমান্তে বাড়তি সতর্ক বিএসএফ। পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য, নিহত মাওবাদী নেতা কেশব রাও ওরফে বাসব রাজু। কেশব রাওয়ের মাথার দাম ছিল 1 কোটি। নিহত সিপিআই মাওবাদী সাধারণ সম্পাদক কেশব রাও। ছত্তিশগড়ের নারায়ণপুরে এনকাউন্টারে নিহত 27 মাওবাদী। যৌথ বাহিনীর গুলিতে নিহত 27 মাওবাদী। 50 ঘন্টা ধরে অভিযান চলেছে। একাধিক মাওবাদী শীর্ষ নেতার মৃত্যুর খবর। আর সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় নয়া মোড়। র্যাঙ্ক জাম্প করা চাকরিহারা যারা এসএসসির নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ তারা পাবে না। সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। আরো ডিটেইল আপডেট নেব, কি নির্দেশ দেওয়া হলো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, আজকে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথন এই বেঞ্চে মামলা যায় এবং সেক্ষেত্রে নবম দশমের র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়ার অভিযোগ ছিল, যার চাকরি বাতিল হয়েছে, সেই শক্তিপদ মাইতি সহ বেশ কয়েকজন মামলা করেন। এবং সেই মামলার মূল বিষয়টাই ছিল এই যে তাদের ভুলে এই র্যাঙ্ক জাম্প করে চাকরি, যেটা আমরা দর্শকদের আগে বলতাম হাই জাম্প করে চাকরি, অর্থাৎ যিনি প্রকৃত মেধাবী তাকে জাম্প করে অযোগ্যরা চাকরি পেয়েছে। এই হাই জাম্প ফর্মুলায় চাকরি বা র্যাঙ্ক জাম্পের দায় তাদের নয়, তাদের মামলাকারীদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মীনাক্ষী অরোরা তিনি বলেন যে এসএসসি পুরো প্রসেসটা করেছে, কাজেই ফল্ট বা ত্রুটি হয়ে থাকলে এসএসসি তার দায় কেন এই নিয়োগ প্রার্থীরা যারা চাকরি হারিয়েছেন, একটা তো তারা স্যাক্রিফাইস করেছেন, কেন তারা পরীক্ষায় বসতে পারবেন না? এই জায়গাটাই সুপ্রিম কোর্ট ক্লারিফাই করুক, তাদের পরীক্ষায় বসার একটা অনুমতি দিক। বিচারপতি সঞ্জয় কুমার, যিনি প্রিজাইডিং জজ ছিলেন এই সুপ্রিম কোর্টের 15 নম্বর আদালত কক্ষের, তিনি প্রধান বিচারপতি তৎকালীন সঞ্জীব খান্নার বেঞ্চের কো জজ ছিলেন, অর্থাৎ যে বেঞ্চ প্রথম 3 এপ্রিল রায় দিয়েছিল এসএসসি 4টে পুরো প্যানেল প্রায় বাতিল করেছিল ইন সার্ভিস এবং কয়েকটা মডিফিকেশন ছাড়া। সেই বেঞ্চের অন্যতম আরেক বিচারপতি সঞ্জয় কুমার তিনি বললেন অযোগ্য চাকরি মানে অযোগ্য, অযোগ্য মানে অযোগ্য, অযোগ্যের কোনো তুলনা হয় না এবং এসএসসির সঙ্গে কোনো আলাদা অ্যাফেকশন নেই এই নিয়োগ প্রার্থীদের, তাদের এভাবে র্যাঙ্ক জাম্পে চাকরি দিতে হবে। কাজেই এই র্যাঙ্ক জাম্পে যদি তারা চিহ্নিত হয়ে থাকেন টেন্টেড হিসেবে, তারা পরীক্ষায় বসতে পারবেন না। শুধু তাই নয়, এই কথাগুলি বলার মধ্যেই শেষ নয়, যে এমএটি করা হয়েছিল অর্থাৎ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটি করা হয়েছিল সেটিকে খারিজ করে দিল। আজকের এই সুপ্রিম কোর্টের নির্দেশ খারিজ হওয়া এই শক্তিপদ মাইতির আবেদনের অর্থ, আমরা কলকাতা হাইকোর্টে যে রায় বেরিয়েছিল যেখানে এসএসসি যে হিসেব দিয়েছিল 185 জন র্যাঙ্ক জাম্প করে অযোগ্যকে যোগ্য বলে চাকরি দিয়েছিল এসএসসি, 185 জন নবম দশমের ক্ষেত্রে, 39 জন একাদশ দ্বাদশ শ্রেণীর সহশিক্ষকের ক্ষেত্রে। এই যে চাকরি, এই চাকরি অর্থাৎ অযোগ্য হিসেবে যেগুলি চিহ্নিত হয়ে গেছে এসএসসি দেওয়া হিসেবে, তারা অযোগ্য হচ্ছেন এবং তারা পরীক্ষা বসতে পারবেন না। কাজেই আজকের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণটা শুধুমাত্র আর র্যাঙ্ক জাম্পের মধ্যে আটকে থাকলো না, এসএসসি বাকি যে হিসেবগুলো দিয়েছিল যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্টের রেকর্ডের মধ্যে উল্লেখিত রয়েছে, সেটা ওএমআর জাম্প হতে পারে, সেটা মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি হতে পারে, তাদের ক্ষেত্রেও কিন্তু পরীক্ষায় বসার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়ে যাচ্ছে। এখানেই শেষ নয়, পরীক্ষা কিন্তু হচ্ছে, এটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজ পরোক্ষে বুঝিয়ে দিল। অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন যোগ্যরা, তাদের কিন্তু পরীক্ষা দিয়েই ফের যোগ্য হয়ে ফিরে আসতে হবে। স্কুলের ক্লাসে তাদের শিক্ষকতা বা অন্যান্য কাজ গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মচারীদের তাদের সেই জায়গা ফিরে পেতে হবে। বেশ অর্ণব।
র্যাঙ্ক জাম্প যেটা একটা ইস্যু ছিল, ওএমআর একটা ইস্যু ছিল, তো তারা যাতে পরীক্ষায় না বসতে পারে সেটাই স্বাভাবিক হওয়ার কথা। কারণ পরীক্ষাটা প্রথম কথা আমরা মানছি না, কারণ আমরা একবার যোগ্যতা নিরিখে এখানে এসেছি। আজ 10 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই, তারা যদি পরীক্ষায় বসে এবং তারাও যদি সেখানে সুযোগ পায় তাহলে বারবার দুর্নীতিটা হতেই থাকবে। তো যারা দুর্নীতি করেছে তারা বাদ যাক, এবং যারা পরবর্তীকালে যে সমস্ত যোগ্য প্রার্থী আছে তারা পরীক্ষায় বসুক, তারা চাকরি পাক, এটাই চাইবো। র্যাঙ্ক জাম্পদের ক্ষেত্রে করা হয়েছে সেটা খুবই স্বাভাবিক ছিল, কারণ অলরেডি এটা নিয়ে একবার হয়েছে, কারণ ওরা প্রমাণিত টেন্টেড, মানে সেটা সিবিআই একটা চার্জশিট জমা করেছে, বহুদিনের তথ্য কালেক্ট করেই তো করেছে যেটা করেছে। তো সেখানে অযোগ্যদের লিস্ট আলাদা করে দেওয়া ছিল, বাকি যারা আছে তারা যোগ্য, এই কথাও বলা হয়েছিল কোর্টে, কিন্তু তারপরেও সিবিআই এটা বলার পরেও কিন্তু প্যানেলটা ক্যান্সেল হয়েছে। এটাই তো আমাদের কাছে দুর্ভাগ্যজনক। আর বিকাশ ভবনে তুলকালামে হাজিরার নির্দেশ, কাল হাজিরা দিতেই হবে আন্দোলনকারীদের। বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ, কাল সকাল 10টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, মৌখিক নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। রক্ষা কবচ মামলায় কড়া পর্যবেক্ষণ বিচারপতির, শিক্ষকের মতো আচরণ করুন মন্তব্য বিচারপতির।